হ্যালো 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 এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের গুণগত রসায়নের 3 নাম্বার লেকচারে। তো আজকে আমাদের থার্ড লেকচার। আর আজকের লেকচার থেকেই আসলে তোমাদের পরীক্ষায় যে সকল জিনিসগুলো সবচেয়ে বেশি আসে সেই টপিকগুলো নিয়ে আলোচনা করা আমাদের শুরু হবে। তো অ্যাজ অফ নাও আগের দুইটা লেকচারে আমরা একদম বেসিক অর্থাৎ পরমাণুর মধ্যে যে সকল কণিকা থাকে সেই কণিকাগুলো নিয়ে আলোচনা করেছি, যে কারা কারা থাকে, তারপর কোনটার চার্জ কত, কোনটার স্পিন কত। আমরা স্পিন সংখ্যা নিয়ে গত লেকচারগুলোতে আমরা আলোচনা করেছিলাম, রাইট? তো গতদিন আমরা কিন্তু আমরা শুধুমাত্র গত দুইটা লেকচারে পরমাণুর যে পার্টিকেল বা কণিকাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। আর আজকে থেকে আমরা আলোচনা করব আমাদের কিছু চমৎকার জিনিস এবং এই জায়গাগুলো থেকে আমাদের পরীক্ষাতে সব থেকে বেশি প্রশ্ন আসে। ওকে, তো আমরা সবাই এখন ক্লাসটা শুরু করব, সবাই মিলে একসাথে মজা করে ক্লাসটা করব। সো তোমরা যারা আছো, তোমাদের যারা ফ্রেন্ডসরা আছে তাদেরকে মেনশন করে দাও, এবং সবাই আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট সেকশনে জানায় দাও। ওকে গাইস, ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? ওকে, তো চলো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। সবার ওকে, ভালো আছি, তোমরা কেমন আছো? ওকে, হ্যাঁ, সবকিছু ফাইন, সবকিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে, সবকিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে, এভরিথিং ইজ অল গুড। ওকে, হ্যাঁ, চলো আমরা শুরু করি আমাদের আজকের লেকচার। হ্যাঁ, তো প্রথমেই আমরা একটা মৌলের পরিচয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ, যে আমাদের আমরা যখন কেমিস্ট্রি পড়ি, তো কেমিস্ট্রিতে একটা মৌলকে আসলে কিভাবে পরিচয় দেওয়া হয়। তো গতদিন তোমাদেরকে বলছিলাম যে এই যে যখন আমরা কোনো একটা মৌল লিখি, ধরো তোমাকে লিখছিলাম হাইড্রোজেন, তারপরে এখানে লিখছিলাম ওয়ান, এখানে লিখছিলাম ওয়ান, বুঝছিলাম যে এই জিনিসগুলো কি, এগুলো নিয়ে আমরা আগামী দিন আলোচনা করব, তাই না? তো আমরা এখন আমাদের সেই মৌলের পরিচয় নিয়ে আজকে একটু আলোচনা করব। আগে একটা মৌলকে আমরা কিভাবে লিখি, এবং একই সাথে ওই মৌলের কোন জিনিসটা দিয়ে কি বোঝায়। ওকে, কোন জিনিসটা দিয়ে কি বোঝায়। তো সর্বপ্রথম আমরা একটা কাজ করব, একদম প্রথমেই আমরা এখানে একটা মৌল লিখব। হ্যাঁ, দেখো, ধরো এক্স হচ্ছে আমাদের একটা মৌল, এক্স হচ্ছে আমাদের একটা মৌল, আমরা ধরে নিলাম এক্স হচ্ছে আমাদের একটা মৌল। ঠিক আছে, এই দেখো, এই যে এটা হচ্ছে আমাদের এক্স, এক্স হচ্ছে কোনো একটা মৌল। এখন এই মৌলের দেখবা উপরে একটা জিনিস থাকে, মৌলের দেখবা বাম পাশে নিচে একটা জিনিস থাকে। এই মৌলের উপরে আছে হচ্ছে আমাদের এ, এই মৌলের নিচে নিচে আছে আমাদের হচ্ছে জেড। ওকে, এরকম এই মৌলটার বাম পাশে উপরে একটা জিনিস থাকে, নিচে একটা জিনিস থাকে। উপরেরটা কি মিন করে আর নিচেরটা কি মিন করে আমরা সেটা দেখব। ঠিক আছে, উপরেরটা কি মিন করে, নিচেরটা কি মিন করে সেটা আমরা দেখব। এই মৌলটার একদম কর্নারে, কর্নার বরাবর উপরে, একদম এই কর্নার বরাবর উপরে এইখানে থাকে একটা জিনিস, এইখানে থাকে একটা জিনিস যেটাকে আমরা বলি এম। এই এমটা কি ধরনের এম? প্লাস মাইনাস এম, এভাবে আমরা লিখবো, এভাবে লিখি। এই কর্নারের উপরে থাকে কি? প্লাস মাইনাস এম। আর এই ডান পাশের নিচে কি থাকে জানো? ডান পাশের নিচে থাকে আমাদের এন। এই এনটাকে আমরা বলি পরমাণুর সংখ্যা, এটা হচ্ছে এন। হ্যাঁ, এখন কোনটা দিয়ে কি বোঝায় চলো আমরা একটু বোঝার চেষ্টা করি। একদম একদম নিচে, বাম পাশের নিচে যেটা দেখো, এই যে এটা দেখছো, এই যে জেড, এই জেড মানে কি জানো? জেড মানে হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা। জেড মানে কি? জেড মানে হচ্ছে ভাইয়া পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। এই জেড, জেড দিয়ে ডিনোট করে, এটা দিয়ে ডিনোট করে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। তাহলে ভাইয়া বলো জেড মানে কি? জেড মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা, জেড মানে হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা অথবা প্রোটন সংখ্যা। কি বোঝায় বলো তো? পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। পারমাণবিক সংখ্যা, বা আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের বা প্রোটন সংখ্যা।
কোনো একটা মৌলের প্রোটন সংখ্যাই তার পারমাণবিক সংখ্যা নির্দেশ করে। ওকে, তাহলে জেড মানে কি? জেড মানে হচ্ছে আমাদের ভাইয়া পারমাণবিক সংখ্যা বা আমাদের প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা বা আমাদের প্রোটন সংখ্যা। ওকে, আচ্ছা এবার দেখো একদম উপরে এই জায়গায় যে আছে এ, এই এ দিয়ে কি বোঝায়? এ দিয়ে কি বোঝায়? ঠিক আছে, আমাদের এখানে যে এ আছে, এই এ দিয়ে আসলে কি বোঝানো হয়? এ মানে কি জানো? এ মানে হচ্ছে ভর সংখ্যা। এ মানে কি সংখ্যা বলো তো ভাইয়ারা? এরা মানে হচ্ছে আমাদের ভর সংখ্যা, ভর সংখ্যা। এ হচ্ছে আমাদের ভর সংখ্যা, এটা হচ্ছে ভর সংখ্যা বা পারমাণবিক ভর, ভর সংখ্যা বা আমরা কি বলি? পারমাণবিক ভর বলি। হ্যাঁ, এই যে উপরে এম আছে, এই এম কি? এম হচ্ছে আমাদের চার্জ। উপরে যে এম আছে প্লাস মাইনাস এম, এই প্লাস মাইনাস এম কি? এটা হচ্ছে আমাদের চার্জ বা আধান, চার্জ বা আধান। আমরা বলবো এটা হচ্ছে আমাদের চার্জ সংখ্যা। কোনো একটা পরমাণুর মধ্যে কতটা চার্জ আছে, যদি চার্জ থাকে তাহলে সেই চার্জটাকে আমরা এখানে লিখি। ওকে, আর এই যে এখানে এন, এই এন মানে কি? এই যে যদি নিচে এন থাকে, এন মানে কি? এই এন মানে হচ্ছে পরমাণুর সংখ্যা। এন মানে কি বলতো? এটা হচ্ছে পরমাণুর সংখ্যা, মানে ওই মৌলটার মধ্যে কয়টা পরমাণু আছে। এটা হচ্ছে আমাদের পরমাণুর পরমাণুর সংখ্যা। ঠিক আছে, এটা কিসের সংখ্যা? পরমাণুর সংখ্যা। তার মানে আমি এখান থেকে বলতেই পারি, এখান থেকে আমি কি বলতে পারি দেখো, এখান থেকে আমি বলতে পারি যে যে প্রোটন সংখ্যা যেটা আছে, এই প্রোটন সংখ্যাটা জেড যেটা আছে, এই পারমাণবিক সংখ্যা, এটি হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা। তাহলে দেখো এখান থেকে আমি কিন্তু লিখতেই পারি আমাদের জেড ইকুয়াল টু হচ্ছে প্রোটন সংখ্যা। এটা কার সংখ্যা? আমরা বলতে পারি প্রোটন সংখ্যা। জেড ইকুয়াল টু হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা। ঠিক আছে, আচ্ছা এবার একটু খেয়াল করো, জেড মানে প্রোটন সংখ্যা, তাহলে আমি বলতে পারি আমাদের প্রোটন সংখ্যা সমান সমান হবে কি? জেড। প্রোটন সংখ্যা সমান সমান কি হবে? জেড। হ্যাঁ, আচ্ছা এবার আসো, এখন খেয়াল করো, এই যে দেখো এই যে এ ভর সংখ্যা, একে আমরা কি বলছি? ভর সংখ্যা, তাই না? এই ভর সংখ্যা জিনিসটা কি? জেড হচ্ছে প্রোটন সংখ্যা, এ হচ্ছে আমাদের ভর সংখ্যা। তো এই ভর সংখ্যা জিনিসটা কি? ভর সংখ্যা হচ্ছে প্রোটন প্লাস নিউট্রনের সংখ্যা। আমরা বলতে পারি প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা, দুইটা একত্রে, প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা, এই দুইটাকে একত্রে আমরা বলতে পারি হচ্ছে আমাদের এ। প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা সমান সমান কত? এ। কোন একটা মৌলের প্রোটন সংখ্যা হচ্ছে জেড, তাহলে প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা কত? এ। তাহলে এইখান থেকে এখন তুমি দেখো, প্রোটন সংখ্যা হচ্ছে জেড, প্রোটন আর নিউট্রন মিলা হচ্ছে এ, প্রোটন আর নিউট্রন মিলে এ। তাহলে এখন এখান থেকে আমি কি বলতে পারি? আমার নিউট্রন সংখ্যা কত বলো তো ভাইয়েরা? সুতরাং কি বলতে পারি? নিউট্রন সংখ্যাটা কি হবে? খেয়াল করো, প্রোটন আর নিউট্রন দুইটা মিলাই হচ্ছে এ। প্রোটন যদি জেড হয় তাহলে কি হবে? একটা থেকে একটা বিয়োগ করে দিব, এ থেকে জেড। তাহলে নিউট্রন সংখ্যা কত হবে আমাদের বলো তো ভাইয়ারা? আমাদের নিউট্রন সংখ্যা হবে এ মাইনাস জেড। এ মাইনাস জেড, এ থেকে জেড বিয়োগ করে দিলেই আমরা নিউট্রন পেয়ে যাব। তাহলে নিউট্রন সংখ্যা হবে এ মাইনাস জেড। ঠিক আছে, এবার এখান থেকে আসো, খেয়াল করো, এখন আমরা দেখবো আমাদের ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে, আমরা এখন দেখবো আমাদের ইলেকট্রন সংখ্যা। তো ইলেকট্রন সংখ্যা কেমনে বের করে? ভাই আমরা সবাই জানি, কোনো একটা পরমাণুতে, কোনো একটা পরমাণুতে, কোনো একটা পরমাণুতে, ঠিক আছে, পরমাণুতে যতটা প্রোটন থাকে ঠিক ততটাই কি থাকে? ইলেকট্রন থাকে। যতটা প্রোটন থাকে ঠিক ততটাই কি ইলেকট্রন থাকে, তাই না? তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে বলো তো ভাইয়ারা? জেড। ইলেকট্রন সংখ্যা হবে আমাদের জেড, ইলেকট্রন সংখ্যা হবে জেড। ঠিক আছে, জেড। এখন এইখানে আমরা লিখবো জেড মাইনাস ক্যাটায়ন প্লাস অ্যানায়ন। অ্যানায়ন, এই কথাটার মানে কি ভাইয়া? অ্যানায়ন। ঠিক আছে, জেড মাইনাস ক্যাটায়ন প্লাস অ্যানায়ন। যদি মৌলটা পরমাণু না হয়ে কোনো আয়ন হয়, যদি মৌলটা পরমাণু না হয়ে কোনো আয়ন হয়, তাহলে তার ক্ষেত্রে আমরা কিভাবে ইলেকট্রন সংখ্যা কাউন্ট করব? তো জেড যদি ক্যাটায়ন থাকে তাহলে ক্যাটায়নের মানটা মাইনাস করে দিব, আর যদি অ্যানায়ন থাকে তাহলে অ্যানায়নের মানটা আমরা প্লাস করে দিব। কিভাবে ভাইয়া? বুঝি নাই, তাই তো? কোনো অসুবিধা নাই, না বুঝলেও কোনো সমস্যা নাই, ভাইয়া বুঝাই দিব। সো প্যারা নেওয়ার কোনো দরকার নাই। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখলাম জেড হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা, আমরা এখান থেকে দেখলাম এ হচ্ছে আমাদের প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা, এবং এখান থেকে আমরা দেখলাম আমাদের তাহলে নিউট্রন সংখ্যা কত হবে? এ মাইনাস জেড। এ থেকে জেড বিয়োগ করে দিলে আমরা নিউট্রন সংখ্যা পেয়ে যাব। আর কোনো একটা মৌলের মধ্যে আমরা
বা আয়নের মধ্যে ইলেকট্রন সংখ্যা কেমনে বের করব? আমার যে প্রোটন সংখ্যাটা আছে সেই প্রোটন সংখ্যা থেকে যদি এখানে প্লাস চার্জ থাকে তাহলে সেটাকে বিয়োগ করে দিব, যদি এখানে মাইনাস চার্জ থাকে তাহলে সেটাকে যোগ করে দিব। ঠিক আছে, তো চলো আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা একটা এক্সাম্পল টানি, এক্সাম্পল থেকে আমরা কিছু ইনফরমেশন বের করার চেষ্টা করি। ঠিক আছে, সো টেনশন করার কোনো দরকার নাই, সব বুঝবা। ধরো তোমাকে আমি বললাম ফার্স্টে আমার কাছে আছে লাইক সোডিয়াম, আমি এখানে দিলাম আমার কাছে আছে সোডিয়াম। হ্যাঁ, এই যে মনে করো সোডিয়াম আছে, সোডিয়াম। তো সোডিয়ামের নিচে দেওয়া 11, উপরে দেওয়া হচ্ছে 23, এইখানে দেওয়া আছে মনে করো যে এখানে কিছু দেওয়া নাই আপাতত, এখানে আপাতত কিছু দেওয়া নাই। তাহলে এখন এইখান থেকে আমরা কি কি বের করব? যে আমার পারমাণবিক সংখ্যা কত, এখান থেকে আমি বের করব আমাদের পারমাণবিক সংখ্যা জেড এর মান কত। নাম্বার 1 কোশ্চেন, জেড কত? ওকে, নাম্বার 2 কোশ্চেন, এ কত? নাম্বার 3 কোশ্চেন হচ্ছে আমাদের এন ইকুয়াল টু হোয়াট, নিউট্রন সংখ্যা কত? এন মানে কি সংখ্যা বলো তো ভাইয়ারা? নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা। ঠিক আছে, নিউট্রন সংখ্যা কত, ইলেকট্রন সংখ্যা কত। তাহলে জেড কত, এ কত, এটা দেখলাম। তারপর আমরা দেখবো হচ্ছে আমাদের লাইক এখান থেকে এম এর মান কত, এম ইকুয়াল টু হোয়াট। তারপর আমরা এখান থেকে দেখবো হচ্ছে আমাদের নিউট্রন সংখ্যা কত, নিউট্রন সংখ্যা। তারপর আমরা এখান থেকে দেখবো আমাদের ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন কয়টা। ঠিক আছে, চলো আমরা একটু দেখি। প্রথমত এখানে দেওয়া আছে কত দেখো তো ভাইয়ারা, একটু খেয়াল করো। দেওয়া আছে এই যে দেখো জেড, জেড এর মান কত আমরা একটু খেয়াল করি। জেড নিচে যেটা থাকবে এই জায়গায় কোনায় সেটা হচ্ছে আমাদের জেড মানে পারমাণবিক সংখ্যা, তাহলে জেড এর মান হচ্ছে 11। এ মানে কি ভর সংখ্যা, এই যে এটা, তার মানে এ মান হচ্ছে আমাদের 23। তারপর আমাদের এম এর মান কত, দেখো এখানে উপরে কোনো চার্জ দেওয়া আছে কিনা, প্লাস মাইনাস কোনো চার্জ দেওয়া আছে কিনা, না ভাইয়া কোনো চার্জ এখানে আমাদের দেওয়া নাই। যেহেতু কোনো চার্জ এখানে আমাদের দেওয়া নাই তাহলে এম এর মান হচ্ছে আমাদের 0। নিউট্রন কয়টা, এই ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করে দিলে নিউট্রন সংখ্যা পাওয়া যায়, তাহলে নিউট্রন হচ্ছে আমাদের এখানে 12টা। এবং আমার এখান থেকে দেখতে আমার ইলেকট্রন সংখ্যা কয়টা বলো তো তোমরা, আমার এখানে ইলেকট্রন কয়টা গাইস, এই জায়গাতে কয়টা ইলেকট্রন আছে দেখো, জেড মাইনাস ক্যাটায়ন প্লাস অ্যানায়ন। তো জেড থেকে, জেড কত 11, এটা থেকে বিয়োগ করব মাইনাস ক্যাটায়ন প্লাস অ্যানায়ন। বলো এখানে কি কোনো চার্জ আছে কিনা, এখানে কি কোনো চার্জ আছে? না ভাইয়া, এই জায়গাতে কোনো চার্জ নাই। তাহলে যেহেতু চার্জ নাই তাহলে 11 মাইনাস ক্যাটায়ন প্লাস অ্যানায়ন কোনোটাই নাই, তার মানে এটা হচ্ছে আমাদের 11। তার মানে এখানে যতটা প্রোটন আছে ঠিক সরি ততটাই ইলেকট্রন আছে। ওকে, যতটা প্রোটন আছে ততটাই কি আছে, ইলেকট্রন আছে। এখন নাও থিঙ্ক অ্যাবাউট দিস ওয়ান। ধরো তোমাকে এবার আমি এরকম বললাম, তোমাকে এরকম বললাম, আমি তোমাকে বললাম যে আমার এখানে আছে ম্যাগনেসিয়াম। হ্যাঁ, আর ম্যাগনেসিয়ামের এইখানে আছে 12, এইখানে আছে 24, এইখানে আছে 2+। ওকে, ম্যাগনেসিয়াম 12, 24, 2+। তাহলে এইটার জন্য এবার আমাকে ঠিক সেম ইনফরমেশন গুলো লাগবে। নাম্বার 1 আমার এইখান থেকে জেড এর মান জানা লাগবে। নাম্বার 2 আমার এইখান থেকে এর মান কত, ভর সংখ্যা কত জানা লাগবে। নাম্বার 3 আমার এখান থেকে এম এর ভ্যালুটা জানা লাগবে। নাম্বার 4 আমার এখান থেকে নিউট্রন সংখ্যা জানতে হবে, নিউট্রন কয়টা আছে। এবং নাম্বার 5 আমার এখান থেকে ইলেকট্রন সংখ্যা জানতে হবে, যেখানে আমাদের ইলেকট্রন কয়টা আছে। ঠিক আছে, এই এই আয়নটাতে কয়টা ইলেকট্রন আছে। তো দেখো এটা কিন্তু কোনো মৌল না, এটা কিন্তু এখন আয়ন। যেমন এটা কিন্তু মৌল, সোডিয়াম কিন্তু মৌল, কারণ কোনো চার্জ নাই। যখন কোনো একটা মৌলের উপরে চার্জ চলে আসে তখন সেটাকে আর মৌল বলে না, সেটাকে বলে আয়ন। যেমন এটা আমাদের ম্যাগনেসিয়াম আয়ন। কেন আয়ন? কারণ ম্যাগনেসিয়ামের উপরে চার্জ আছে। তো যদি কখনো কোনো একটা মৌলের উপরে চার্জ চলে আসে তখন সেটাকে আমরা কি বলি, আয়ন বলি। হ্যাঁ, তো লেটস ডু। ধরো তোমাকে আমি বললাম এখন আসো, এখানে জেড এর মান কত, দেখো ভাই এখানে জেড এর মান হবে আমাদের 12। আচ্ছা ভাইয়া এখানে এর মান কত, এ মানে ভর সংখ্যা, ভর সংখ্যার মান কত 24। এম এর মান কত, এম মানে হচ্ছে চার্জ, দেখো তো এখানে চার্জের মান কত +2, এম এর মান হচ্ছে +2। নিউট্রন সংখ্যা কত, এই ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করলে নিউট্রন সংখ্যা পাওয়া যায়, তাহলে নিউট্রন হবে আমাদের 12। ইলেকট্রন সংখ্যা কত, ইলেকট্রন সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা জেড থেকে, প্রোটন সংখ্যা কত বলতো 12, জেড মাইনাস মাইনাস চার্জ। এখন দেখো এখানে চার্জ আছে কিনা, আছে। তো জেড জেড মাইনাস ক্যাটায়ন প্লাস অ্যানায়ন, এটা কি ক্যাটায়ন, এটা কি ক্যাটায়ন, +2 না, তুমি লিখবা -2, +2 তুমি লিখবা -2। তাহলে ইলেকট্রন সংখ্যা কত আসতেছে 10, ইলেকট্রন আসতেছে আমাদের এখানে 10টা। ঠিক আছে, চলো আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এটা তোমরা করবা, এটা তোমরা করবা। তোমাকে আমি এখানে এরকম দিলাম যে আমার কাছে আছে অক্সিজেন, এখানে আছে অক্সিজেন, অক্সিজেন 8,
এখানে আছে 16, এখানে আছে 2 মাইনাস। ওকে, এখন এইটার জন্য আমরা সিমিলার সেম ইনফরমেশন গুলো তোমরা একটু কমেন্ট করে জানাও তো ভাইয়া, জেড এর মান কত। তারপরে তুমি এখান থেকে জানাবা আমার 2 নাম্বার হচ্ছে ভাইয়া এটার জন্য জানাবা এর মান কত। এটার জন্য তুমি আমাকে জানাবা হচ্ছে যে ভাইয়া এম এর ভ্যালু কত। ওকে, তারপরে তুমি এখানে আমাকে বলবা নিউট্রন কয়টা, নিউট্রন কয়টা, এবং তুমি এখান থেকে আমাকে জানাবা আমার ইলেকট্রন কয়টা, ইলেকট্রন কয়টা আছে। ওকে, ইলেকট্রন কয়টা আছে বলো দেখি, তোমরা এখান থেকে আমাকে ফাইন্ড আউট করে দাও যে আমার এখানে কয়টা ইলেকট্রন আছে, কয়টা ইলেকট্রন আছে। সবাই উত্তর দাও, সবাই উত্তর করো ভাইয়ারা। ঠিক আছে, সবাই উত্তর দাও তাড়াতাড়ি 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 উত্তর দাও দেখি, বলতে পারো কিনা, দেখি বলতে পারো কিনা। কোথায় কয়টা ইলেকট্রন আছে, ইলেকট্রন কয়টা, 10টা। অস্থির পোলাপান, অস্থির অস্থির। ঠিক আছে, গুড। তাহলে আমার দেখো জেড এর মান হচ্ছে আমার এখানে কত হবে, জেড এর মান হবে আমাদের এখানে 8। তারপরে এর মান কত এই জায়গাতে দেখো তো, এর মান হচ্ছে 16, এম এর মান হচ্ছে -2, নিউট্রন কয়টা, 16 থেকে 8 বিয়োগ, তাহলে নিউট্রন আছে 8টা। ইলেকট্রন কয়টা, দেখো ইলেকট্রন হচ্ছে যে 8। এবার পারমাণবিক সংখ্যা জেড মাইনাস ক্যাটন প্লাস অ্যানায়ন, তো এটা কি নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ গুলোকে বলা হয় অ্যানায়ন, পজিটিভ চার্জ গুলোকে বলা হয় ক্যাটায়ন। তো এখানে ছিল +2, তুমি দিছো -2, এখানে আছে -2, তুমি দিবা +2। তো আমার এখানে আলটিমেটলি কয়টা ইলেকট্রন আছে দেখো তো ভাইরা, 10টা ইলেকট্রন আছে আমাদের, 10টা। ঠিক আছে, সো আশা করি তোমরা সবাই যে কিভাবে কতটা ইলেকট্রন থাকে আশা করি সবাই বুঝতে পারছো। হ্যাঁ, এবার তোমার কাছে আমার কোশ্চেন আছে, তোমার কাছে আমার কোশ্চেন হচ্ছে তুমি এদের ক্ষেত্রে বলবা, তোমাকে আমি কয়টা মৌল দিতেছি, হ্যাঁ তুমি আমাকে বলবা O2-, এভাবে দিই, খেয়াল করো, এই যে দেখো N3-, O2-, F-, নিয়ন, সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+। ওকে, এই যে মৌলগুলো আছে এই প্রত্যেকটার ইলেকট্রন সংখ্যা কত হবে তুমি একটু কমেন্ট করে জানাবা। ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে, ইলেকট্রন সংখ্যা বলো দেখি, এটার ইলেকট্রন সংখ্যা কত, নাইট্রোজেন N3- এর, O2- এর কত, F- এর কত, নিয়নের কত, সোডিয়াম প্লাসের কত, ম্যাগনেসিয়াম 2+ এর কত, অ্যালুমিনিয়ামের কত, এই প্রত্যেকটার আমার ইলেকট্রন সংখ্যা কাউন্ট করা লাগবে। ওকে, এটার ইলেকট্রন সংখ্যা কত বলো দেখি। ওকে, আসো দেখি এটার ইলেকট্রন সংখ্যা কত, তারপরেরটা আসো দেখি আমরা, আমাদের তারপরের মৌলটা, আরে ঠিক আছে সমস্যা নেই, আসো দেখি এই অক্সিজেনের ইলেকট্রন, এটারটা কত, আমাদের ফ্লোরাইডের ইলেকট্রন নাম্বার কত, নিয়নের ইলেকট্রন নাম্বার কত, সোডিয়াম প্লাসের ইলেকট্রন কয়টা, ম্যাগনেসিয়াম 2+ ইলেকট্রন কয়টা, আমাদের অ্যালুমিনিয়াম 3+ ইলেকট্রন কয়টা। ঠিক আছে, একটু কমেন্ট করে জানাও সবাই দেখি বলতে পারো কিনা। সবগুলাই 10, অস্থির অস্থির, সবাই 10, সবাই 10, সেরা। তার মানে আমি দেখতে পাচ্ছি N3- এর ইলেকট্রন হচ্ছে 10টা, অক্সিজেন 2- এর ইলেকট্রন 10টা, ফ্লোরাইডের ইলেকট্রন 10টা, নিয়নের ইলেকট্রন 10টা, সোডিয়াম প্লাসের ইলেকট্রন 10টা, ম্যাগনেসিয়াম 2+ এর ইলেকট্রন 10টা, অ্যালুমিনিয়াম 3+ এর ইলেকট্রন 10টা। তুমি করে দেখো কেমনে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত, অ্যাটলিস্ট পারমাণবিক সংখ্যাগুলো তোমরা সবাই জানো, এটা আমি এক্সপেক্ট করতেই পারি। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, ফ্লোরিনের হচ্ছে 9, নিয়নের হচ্ছে 10, সোডিয়ামের হচ্ছে 11, ম্যাগনেসিয়ামের হচ্ছে 12, অ্যালুমিনিয়ামের হচ্ছে 13, তাই না? মোটামুটি আমরা এদের প্রত্যেকের কিন্তু পারমাণবিক সংখ্যাটা জানি। সো আমি যদি পারমাণবিক সংখ্যা জানি তাহলে সেখান থেকে আমি খুব সহজেই ইলেকট্রন সংখ্যা বের করে ফেলতে পারি। এখানে মাইনাস আছে তাহলে 7-এর লগে 3 যোগ করে দিব, এখানে মাইনাস আছে তাহলে 8-এর লগে 2 যোগ করে দিব, এখানে মাইনাস আছে তাহলে 9-এর লগে 1 যোগ করে দিব, এইখানে কিছুই নাই তাহলে যা আছে তাই, এখানে 11 আছে, এখানে প্লাস আছে তাহলে 11
12 থেকে বিয়োগ করে দিব। এখানে +2 আছে, 12 থেকে +2 বিয়োগ করে দিব। এখানে 13 আছে, এখানে +3 আছে, +3 হচ্ছে 13 থেকে বিয়োগ করে দিব। ঠিক আছে, তাহলে সবগুলাই হচ্ছে আমাদের 10, সবগুলাই হচ্ছে আমাদের 10। ঠিক আছে, এই যে দেখো আমি এখান থেকে কি করলাম, এই যে এখান থেকে আমি এই আয়নগুলার প্রত্যেকের ইলেকট্রন নাম্বার বের করে ফেললাম। দেখো এখানে যে আয়নগুলো আছে এই প্রত্যেকের ইলেকট্রন সংখ্যা বের করে ফেললাম, এবং প্রত্যেকের ইলেকট্রন সংখ্যা বের করে আমি দেখলাম এদের প্রত্যেকের কাছেই 10টা 10টা করে ইলেকট্রন আছে। এদের প্রত্যেকের কাছেই 10টা 10টা করে ইলেকট্রন আছে। ঠিক আছে, এখন মনে রাখবে একটা জিনিস, দেখো তার মানে এদের প্রত্যেকের কাছে একই সংখ্যক ইলেকট্রন আছে, এদের প্রত্যেকের কাছে সেম নাম্বার অফ ইলেকট্রন আছে। কেমিস্ট্রিতে সেম জিনিসটাকে বলা হয় আইসো। কেমিস্ট্রিতে সেম সেম যে শব্দটা আছে সেম মানে একই, একই শব্দটার কেমিস্ট্রির টার্ম হচ্ছে আইসো। তার মানে আমি বলতে পারি এদের প্রত্যেকের কাছে সেম ইলেকট্রন আছে। তো সেম এর সব আমরাকে সেমটাকে আইসো দিয়ে রিপ্লেস করে দেই। তার মানে এদের প্রত্যেকের কাছে আইসো ইলেকট্রন আছে, এদের প্রত্যেকের কাছে সেম ইলেকট্রন আছে। তো সেম মানে কি আইসো, তাহলে এদের প্রত্যেকের কাছে আইসো ইলেকট্রন আছে, অর্থাৎ এরা প্রত্যেককে এদের প্রত্যেকে একজনের আরেকজনকে বলা হয় আইসো ইলেকট্রিক। তো এটা কি আমরা বলি আইসো ইলেকট্রন। এদেরকে আমরা কি বলি, এদের প্রত্যেকের কাছে কি আছে আইসো ইলেকট্রিক বা আইসো ইলেকট্রন, মানে এদের প্রত্যেকের কাছে একই সংখ্যক ইলেকট্রন আছে। এই যে একই সংখ্যক এই শব্দটাকেই বলি আমরা কেমিস্ট্রিতে আইসো। একই মানে আইসো, তাহলে আইসো ইলেকট্রিক মানে এদের প্রত্যেকের কাছে সমান সংখ্যক ইলেকট্রন আছে। ক্লিয়ার? তাহলে কাদেরকে আইসো ইলেকট্রিক বলে, যাদের কাছে সমান সংখ্যক ইলেকট্রন থাকে তাদেরকে বলা হয় আইসো ইলেকট্রিক। তার মানে এরা প্রত্যেকেই একজন আরেকজনের আইসো ইলেকট্রিক, মানে প্রত্যেকের মধ্যে সমান সংখ্যক ইলেকট্রন আছে। সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাবা। ঠিক আছে, সবাই বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাবো আমরা। হ্যাঁ, আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি কিনা গাইস আমরা কমেন্ট করে জানাবো, কমেন্ট করে জানাবো। আসো, ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওকে ফাইন। চলো এবার আমরা একটা যৌগমূলকের ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা বা নিউট্রন সংখ্যা এগুলো বের করা শিখবো। হ্যাঁ, তো প্রথমেই আমরা দেখবো আমাদের যৌগমূলকের ইলেকট্রন সংখ্যা। এখন আমি তোমাদেরকে কয়েকটা যৌগমূলক দেই, খুবই সহজ সহজ যৌগমূলক দিলাম। ফার্স্টেই আসো আমি তোমাকে দিলাম যে আমার কাছে আছে সালফেট SO4 2-, ওকে। তারপরে ধরো আমার কাছে আছে কার্বনেট CO3 2-। তারপরে ধরো আমার কাছে আছে নাইট্রেট NO3-, ওকে। এরকম ধরো আমি তোমাকে কয়েকটা যৌগমূলক দিলাম, হ্যাঁ 3। তারপরে 4 নম্বরে ধরো আমি তোমাকে দিলাম আমার কাছে আছে অ্যামোনিয়াম আয়ন NH4+। তারপরে ধরো 5 নম্বরে তোমাকে দিলাম আমি S2O3 2-। এরপরে 6 নম্বরে তোমাকে দিলাম আমি S4O6 2-। ঠিক আছে, এখন আমার কাছে এই যে যৌগমূলকগুলো আছে, এই যে যৌগমূলকগুলো আছে একটু নিচে দেখি আর একটু নিচে লিখি এগুলোকে। ওকে, আসো এই প্রত্যেকটার জন্য আমরা দেখো ইলেকট্রন সংখ্যা বের করা শিখবো। হ্যাঁ, S2O3 2-, and then again S4O6 2-। এখন এই প্রত্যেকটার ক্ষেত্রে আমরা কি করব, আমরা এর জন্য দেখো ইলেকট্রন সংখ্যা বের করা শিখবো। প্রত্যেকের ক্ষেত্রে কি বের করা শিখবো, ইলেকট্রন সংখ্যা। দেখি প্রতিটা যৌগমূলকে আমরা দেখি এখানে কতটা করে ইলেকট্রন আছে, এটা ফাইন্ড আউট করতে পারি কিনা। তো এই জিনিসটা অ্যাডমিশনে খুবই ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট এই জিনিসটা অ্যাডমিশনে, বুঝতে পারছো? তো আমরা দেখি এগুলো পারি কিনা, যে কতটার মধ্যে কয়টা করে ইলেকট্রন আছে। আমাকে বলছে যৌগমূলকের ইলেকট্রন সংখ্যা বের করতে। তো তুমি সর্বপ্রথম দেখবা তোমার এখানে কি কি পরমাণু আছে। তুমি অলওয়েজ সর্বপ্রথম পরমাণুর সংখ্যা কাউন্ট করবা, দেখবা কি কি পরমাণু আছে। ঠিক আছে, তো আমি দেখতে পাচ্ছি আমার এখানে সালফার আছে। কয়টা আছে? সালফার একটা। আর আমার এখানে অক্সিজেন আছে, তার মানে আমার এই জায়গাতে সালফার পরমাণুটা আছে আর আমার এই জায়গাতে অক্সিজেন পরমাণুটা আছে। তো আমরা এখন কিভাবে বের করব? ফার্স্টে আমরা লিখবো সালফার। দেখো সালফারের মধ্যে কয়টা ইলেকট্রন আছে, মানে পুরা যৌগটার মধ্যে টোটাল কয়টা ইলেকট্রন আছে এটা আমাকে বের করতে হবে। তো এখন আমরা একটু দেখি সালফার পরমাণুতে কয়টা ইলেকট্রন থাকে। দেখো ভাইয়া তোমরা সবাই জানো সালফারে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 16টা। এটা নিয়ে আমার মনে হয় না কারো কোনো ডাউট আছে, কারণ সালফারের পারমাণবিক সংখ্যা 16, তাহলে এর ইলেকট্রন সংখ্যাও কি 16টা। আচ্ছা, এরপরে আসো অক্সিজেন। অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা কয়টা? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, তাহলে অক্সিজেনের ইলেকট্রনও আছে 8টা।
তাহলে আমি লিখবো 16, তারপরে লিখবো হচ্ছে 8। কয়টা অক্সিজেন আছে দেখো 4টা, তাহলে প্রতিটা অক্সিজেনে 8টা করে ইলেকট্রন, তাহলে 4টা অক্সিজেনে 4 8 32, তাহলে এখানে দিব আমি 4। এইবার তুমি একটা জিনিস খেয়াল করো, দেখো এখানে -2 আছে। আমরা যখন ইলেকট্রন সংখ্যা কাউন্ট করি তখন মাইনাস থাকলে সেটাকে কি করি, প্লাস করি। এখানে আছে -2, আমরা লিখবো +2। ওকে, তাহলে এইবার টোটাল ক্যালকুলেশন টান দাও। তুমি টোটাল ক্যালকুলেশন টান দিলে এখান থেকে দেখো কত আসে, 4 টা 32 16 48, 48 আর 2 আসে 50। তার মানে আমার এখানে টোটাল 50টা ইলেকট্রন আছে। আমরা কিন্তু যৌগমূলকের ইলেকট্রন সংখ্যা বের করতেছি। কি বের করতেছি, ইলেকট্রন সংখ্যা। তাহলে মোট কত বলো তো, 50টা। এক নম্বরে হচ্ছে আমাদের 50টা ইলেকট্রন আছে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপে কি লাইভ, এই ওয়েব অ্যাপে সেকেন্ড ক্লাসটা ওয়েব অ্যাপে অ্যাড করা নাই, কি বলো তুমি? কাউসার, কাউসার, এই কেমিস্ট্রি সেকেন্ড ক্লাস নাকি ওয়েব অ্যাপে অ্যাড করে নাই? ঠিক আছে, ওকে। তুমি কাউসার ক্লাসটা যখন হবে না, ওই স্ট্রিমিং এর ওইখানেই ডিরেক্টলি রেকর্ড দিয়ে দিও। স্ট্রিমিং এর ওইখানে ডিরেক্টলি রেকর্ড দিয়ে দিও, ঠিক আছে, ওকে। চলো, তো এবার আমরা দেখবো তারপরে আমাদের কার্বনেট। এখন কার্বনেটে কয়টা আছে দেখো, এখানে আমার কার্বন আছে, আমরা জানি কার্বনে প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, তাহলে কার্বনে ইলেকট্রন হচ্ছে 6টা। এবার খেয়াল করো, দেখো আমার এখানে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত আমরা সবাই জানি ভাইয়া 8, তাহলে ইলেকট্রনও আছে 8টা। ইনটু দেখো 3টা অক্সিজেন আছে, তাহলে 8 × 3। ওকে, এবার তুমি খেয়াল করো আমার এখানে -2 আছে, -2 থাকলে আমরা কি লিখবো, +2। সো আমার এখানে কত আসতেছে, 3 8 24 30 32। তার মানে আমার কার্বনেট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 32টা, ঠিক আছে। এবার আমরা দেখবো আমাদের নাইট্রেট আয়ন ইলেকট্রন সংখ্যা কয়টা। দেখো নাইট্রোজেন আছে, নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমাদের 7টা। এবার দেখো অক্সিজেন আছে, অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8টা। এরকম কয়টা অক্সিজেন আছে ভাই, 3টা অক্সিজেন। আবার দেখো এখানে -1 আছে, -1 থাকলে আমি লিখবো +1। সো এবার ক্যালকুলেশন করলে 3 8 24, 24 আর 7 কত, 31 আর 32, নাকি এই 3 নাম্বারটা কত, 32 আসতেছে, তাই না? 3 নাম্বারও আসতেছে 32, 3 নাম্বারও আসতেছে 32। ওকে, আচ্ছা চলো এবার দেখো অ্যামোনিয়াম আয়ন NH4+। অ্যামোনিয়ামে নাইট্রোজেন পারমাণবিক সংখ্যা 7, তাহলে ইলেকট্রনও আছে 7টা। এবার দেখো হাইড্রোজেনে কয়টা ইলেকট্রন আছে, 1টা। প্রতিটা হাইড্রোজেনে পারমাণবিক সংখ্যা 1, তাহলে ইলেকট্রনও আছে 1টা। ইনটু এরকম হাইড্রোজেন আছে 4টা। তারপরে দেখো এখানে +1 আছে, আমি দিব হচ্ছে -1। তাহলে দেখো তো এবার কত আসতেছে, এই অ্যামোনিয়ামে কয়টা আছে দেখো, অ্যামোনিয়ামে কয়টা, 10টা। তাহলে ক্যালকুলেশন করে দেখো অ্যামোনিয়াম আয়নে আমাদের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10টা, ঠিক আছে। ওকে, এবার আসো S2O3 2-, এটাকে বলা হয় সালফেট আয়ন, এটাকে বলা হয় কার্বনেট আয়ন, এটাকে বলা হয় নাইট্রেট, আর এটাকে বলা হয় অ্যামোনিয়াম। আমার মনে হয় যৌগমূলকগুলোর নাম তোমরা জানো, যদি না জেনে থাকো তাহলে তোমরা লিখে রাখতে পারো, আমি নিচে লিখে দিচ্ছি। নাম্বার 1, প্রথমটার নাম হচ্ছে সালফেট। ওকে, তারপরটার নাম হচ্ছে কার্বনেট, যারা জানো না আর কি তাদের জন্য লিখে দিচ্ছি। তারপরটার নাম হচ্ছে কার্বনেট, প্রথমটার নাম হচ্ছে আমাদের সালফেট, তারপরটার নাম হচ্ছে নাইট্রেট, নাইট্রেট। ওকে, অ্যামোনিয়াম, এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম, অ্যামোনিয়া না অ্যামোনিয়াম। ওকে, অ্যামোনিয়াম। তারপরেরটার নাম হচ্ছে থায়োসালফেট, S2O3 2-। এই আয়নটার নাম কি, এটার নাম হচ্ছে থায়োসালফেট, থায়োসালফেট। ওকে, এই আয়নটার নাম হচ্ছে থায়োসালফেট। আর S4O6 2-, এই আয়নটাকে বলা হয়, এটার নাম কি, এটার নাম টেট্রাথায়োনেট। 4 আছে, 4টা সালফার আছে, তাই নাম হচ্ছে টেট্রা। হ্যাঁ, 4 থাকলে সেটাকে আমরা বলি টেট্রা, তাহলে এটাকে বলবো টেট্রা থায়োনেট, টেট্রাথায়োনেট। ওকে, এটার নাম কি থায়োসালফেট, এটার নাম কি টেট্রাথায়োনেট। ওকে, টেট্রাথায়োনেট। তো আমরা এবার একটু এই বাকি দুইটা মৌলের থায়োসালফেট এবং টেট্রাথায়োনেটের ইলেকট্রন সংখ্যা বের করব। তো ভাইয়া ইলেকট্রন সংখ্যা কেমনে বের করব, দেখো আমার এখানে 2টা সালফার আছে,
তো আমরা জানি সালফারের পারমাণবিক সংখ্যা 16, তাহলে সালফারের ইলেকট্রনও আছে 16টা, তাহলে আমরা লিখবো 16। এরকম দেখো এখানে 2টা সালফার আছে, তাহলে 16 ইন্টু 2, ওকে, প্লাস অক্সিজেন আছে 3টা, তো আমরা জানি অক্সিজেন ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4টা 8টা, এরকম 3টা অক্সিজেন আছে, তাহলে 8 ইন্টু 3, দেখো প্লাস -2 আছে, আমি লিখবো +2। তাহলে এবার ক্যালকুলেশন করে দেখো তো আমার এখানে টোটাল ইলেকট্রন সংখ্যা কয়টা আসতেছে থায়োসালফেটে, দেখো তো কয়টা আসতেছে, 16 ইন্টু 2, তারপর আসতেছে 8 ইন্টু 3, তারপর আসতেছে 2, তাহলে 58, 58টা। কয়টা আসতেছে? 58, 58, ওকে, 58টা। এবার দেখো টেট্রাথায়োনেটে কত হবে, তো টেট্রাথায়োনেটে দেখো সালফার আছে কয়টা, 4টা সালফার আছে, তাহলে আমাদের কত হবে, 16 ইন্টু 4, ওকে, এবার হচ্ছে 4 16 64। এরপর দেখো অক্সিজেন আছে কয়টা বলো তো, 6টা অক্সিজেন আছে, তাহলে 8 ইন্টু 6, ওকে। এবার দেখো -2 আছে, আমি লিখবো +2, তাহলে ক্যালকুলেশন করলে কত হয় দেখো তো ভাইয়ারা, একটু দেখি আমরা, 16 ইন্টু 4 যোগ হচ্ছে 8 ইন্টু 6 প্লাস হচ্ছে 2, 114, 114, ভেরি গুড, 114, 114টা। তাহলে আমরা মোটামুটি আমাদের যদি এরকম কোনো একটা যৌগ দেয়, যৌগ দিয়ে বলে ওই যৌগের মধ্যে কয়টা ইলেকট্রন আছে বের করো, আশা করি তোমরা প্রত্যেকেই এখন কোনো একটা যৌগের মধ্যে কয়টা ইলেকট্রন থাকে সেটা বের করতে পারবা। এবার বলছে যৌগমূলকের যোজন ইলেকট্রন সংখ্যা, খেয়াল করো মাঝে মধ্যেই পরীক্ষায় দেখবা ইলেকট্রন সংখ্যা না বলে যোজন ইলেকট্রন সংখ্যা বের করতে বলে, ইলেকট্রন সংখ্যা বের করতে না বলে কি বলে, যোজন ইলেকট্রন সংখ্যা বের করতে। তো এইটাতে তোমরা গোলমাল লাগায় ফেলো, একবার তোমাকে বলবে ইলেকট্রন সংখ্যা বের করো, আবার কখনো কখনো তোমাকে বলবে যোজন ইলেকট্রন সংখ্যা বের করো। তবে যোজন ইলেকট্রন মানে কি, যোজন ইলেকট্রন মানে হচ্ছে শেষ কক্ষপথের ইলেকট্রন। যোজন ইলেকট্রন মানে কি বলতো ভাইয়ারা, এই যোজন ইলেকট্রন মানে হচ্ছে শেষ কক্ষপথের ইলেকট্রন। আমরা লিখে রাখতে পারি যোজন ইলেকট্রন মিন্স শেষ কক্ষপথের ইলেকট্রন, হ্যাঁ, শেষ কক্ষপথের যে ইলেকট্রন সেটাকে আমরা বলি আমাদের যোজন ইলেকট্রন। তা আমরা ঠিক এইখানে যে মৌলকগুলো দেখছি এই প্রত্যেকটার জন্যই আমরা এখন যোজন ইলেকট্রন সংখ্যা বের করা শিখবো, হ্যাঁ। যেমন তোমাকে আমি আবারও বললাম আমাদের সালফেট আয়ন, তারপরে তোমাকে আমি এখানে দিলাম আমাদের কার্বনেট আয়ন, ওকে, কার্বনেট আয়ন, তারপরে তোমাকে আমি এখানে দিলাম হচ্ছে নাইট্রেট আয়ন NO3-, তারপরে তোমাকে এখানে দিলাম হচ্ছে আমি অ্যামোনিয়াম আয়ন NH4+, ওকে, তারপরে তোমাকে আমি দিলাম হচ্ছে 5 নাম্বার থায়োসালফেট S2O3 2-, তারপরে তোমাকে আমি দিলাম হচ্ছে টেট্রাথায়োনেট S4O6 2-, ওকে। এই প্রত্যেকের জন্যই আমরা এখন আমাদের যোজন ইলেকট্রন সংখ্যা বের করা শিখব। চলো দেখি, যোজন ইলেকট্রন মানে কি, শেষ কক্ষপথের ইলেকট্রন, ওকে, শেষ কক্ষপথের ইলেকট্রন। যোজন ইলেকট্রন মানেই হচ্ছে শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা। তো চলো শুরু করি, ফার্স্টেই একদম প্রথমের দিকে তাকাও, সালফেট বের করতে বলছে। এখন তুমি সালফেটের এবার যোজন ইলেকট্রন বের করবা। যোজন ইলেকট্রন মানে কি বলছি, শেষ কক্ষপথের ইলেকট্রন। তো দেখো তো সালফারের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে, দেখো সালফার ইলেকট্রন বিন্যাস করো, ওই যে 1s2 2s2 2p6 3s2 3p4, ইলেকট্রন বিন্যাসটা অ্যাটলিস্ট পারি, তাই না? তো তুমি বের করে দেখবা সালফারের শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে 6টা, তাহলে সালফারের যোজন ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6। আমি তো এই জায়গায় লিখি কি ইলেকট্রন বলো তো ভাইরা, এগুলো হচ্ছে আমাদের যোজন ইলেকট্রন। তো যোজন ইলেকট্রন হচ্ছে কয়টা হবে দেখো তো, দেখো সালফারের যোজন ইলেকট্রন, সালফারের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 6টা, যোগ অক্সিজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে, 6টা। কেমনে দেখো 1s2 2s2 2p4, তার মানে 2 নম্বর কক্ষপথে কারা কারা আছে, 2s2 2p4, তো যোগ করলে কত হয়, 6। তার মানে অক্সিজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 6টা, ইনটু কত 4, ইনটু কত 4, -2 আছে, যে কোনো ইলেকট্রন বের করতে গেলেই মাইনাস থাকলে সেটাকে আমরা প্লাস করে দেই, তাহলে আলটিমেটলি গুণ করলে কত হয় দেখো তো, 4 6 24, 24 আর 6 30, 30 আর 2 কত 32, দেখো তো 30 আর 2 কত আসতেছে 32টা। তার মানে আমার এখানে যোজন ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 32টা। বুঝছো, যোজন ইলেকট্রনের সংখ্যা তোমরা নিজেরাই বের করে ফেলতো, সবাই বের করে ফেলতো, অস্থির বলাপন সব, 32টা। ভেরি গুড, ওকে ফাইন। চলো আমরা তারপরেরটাতে যাই, আমরা তারপরে কারটাতে যাবো, যেমন কার্বনেটে গেলাম, হ্যাঁ আসো, কার্বনেটে যোজন ইলেকট্রন কয়টা, যোজন ইলেকট্রন। তো দেখো কার্বনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে,
কার্বনের শেষ কক্ষপথে 2 নম্বর কক্ষপথে ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p2, তার মানে এর শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 4টা। অক্সিজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 6টা, এরকম অক্সিজেন আছে 3টা, প্লাস হচ্ছে 2। কেন 2? এই যে এখানে 2 মাইনাস, তাই প্লাস 2। তাহলে ক্যালকুলেশন করলে এখানে কত আসে? 3 6 18 20 24 24। ওকে, এবার বাকিগুলো তোমরা করবা, আমি অ্যামোনিয়াম আয়নটা বের করে দিই। অ্যামোনিয়ামের যোজন ইলেকট্রন কয়টা আছে? অ্যামোনিয়ামের যোজন ইলেকট্রন দেখো, নাইট্রোজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 5টা, করে দেখো কয়টা আসবে? 5টা। ওই যে 1s2 2s2 2p3, খেয়াল করো নাইট্রোজেনের শেষ ইলেকট্রন বিন্যাস করে নিই। অ্যামোনিয়ামের 1s2 2s2 2p3, তাহলে যোজন ইলেকট্রন মানে শেষ কক্ষপথ কয়টা আছে? 5টা। হাইড্রোজেনের শেষ কক্ষপথ ইলেকট্রন কয়টা আছে? একটা, তাহলে 1 into 4। ওকে, প্লাস আছে, মাইনাস করে দিব, -1, তাহলে এখানে আসবে কত? 8টা। অ্যামোনিয়াম আয়নের যোজন ইলেকট্রনের সংখ্যা কত? 8টা। এই অ্যামোনিয়াম আয়নের যোজন ইলেকট্রন কয়টা বল? 8টা। ঠিক আছে, এবার আসলে আমি টেট্রাথায়োনেটটা বের করে দিই। টেট্রাথায়োনেট দেখো, সালফার আছে 4টা, প্রতিটা সালফারের যোজন ইলেকট্রনের সংখ্যা তোমরা বলো। যোজন ইলেকট্রন মানে যোজ্যতা ইলেকট্রন। প্রত্যেকটা সালফারের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 4টা করে ইলেকট্রন আছে, সরি 6টা করে ইলেকট্রন আছে। শেষ কক্ষপথে দেখো 6টা, তাহলে 6 into 4 যোগ অক্সিজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে? অক্সিজেনেরও 6টা, তাহলে 6 into 6 -2 আছে, আমরা লিখবো +2। ক্যালকুলেশন করলে উত্তর চলে আসবে। 4 6 কত? দেখো তো কত আসতেছে এখানে, মনে হয় এখানে 60 কত? 4 6 6 into 4 প্লাস 6 into 6, তাহলে 62 যোগ 2 62 62 62। ঠিক আছে, এই তো বাকিগুলো তোমরা নিজেরা করে বের করে ফেলো। ওকে, বাকিগুলা তোমরা নিজেরা করে বের করে ফেলো। তাহলে আমরা কিভাবে কোন একটা যৌগমূলকের ইলেকট্রন সংখ্যা বের করা যায়, যৌগমূলকের কিভাবে যোজন ইলেকট্রন সংখ্যা বের করা যায়, আমরা সেটা দেখে ফেললাম, তাই না? তাহলে আমরা পরমাণুর কণিকাগুলা কেমনে বের করবো সেটা আমরা এখন জেনে গেলাম। এবার আমরা দেখব যে একটা যৌগের মধ্যে কিভাবে নিউট্রন সংখ্যা বের করা যায়। কিসের সংখ্যা বলো তো ভাইয়ারা? নিউট্রন সংখ্যা। ওকে, আমরা দেখবো আমাদের কার সংখ্যা? নিউট্রন সংখ্যা। তো নিউট্রন সংখ্যা কেমনে বের করে আসো দেখি। নিউট্রন সংখ্যা কিভাবে বের করে? ধরো তোমার আমি বললাম অক্সিজেন, এখানে বললাম 8 আর এখানে বললাম 16। তো অক্সিজেন 8 16, এখন এই মৌলটার মধ্যে আমার কয়টা নিউট্রন আছে? তোমাকে যদি বলা হয় যে এখানে কয়টা নিউট্রন আছে, তুমি কেমনে বের করবা? নিউট্রন সংখ্যা এখান থেকে বলো, তোমরাই বলো। 8 16 আছে, তাহলে এটার জন্য আমার নিউট্রন সংখ্যা কত হবে? আমার মনে হয় না তোমার এখন ব্যাখ্যা করতে হবে। আমরা জানি এই ভর সংখ্যা থেকে এইটা বিয়োগ করে দিলেই নিউট্রন সংখ্যা পাওয়া যায়। তার মানে আমরা এখানে লিখবো 16 - 8। তাহলে আমার এখানে আসতেছে কত বলো তো ভাইয়ারা? আসতেছে 8টা। হ্যাঁ, এখন তোমাকে যদি আমি এরকম বলি, দেখো যদি এরকম একটা যৌগ বলি, এরকম বললাম যে অক্সিজেন, সরি এই যে ধরো তোমার এরকম দিলাম, আমি এখানে দিলাম হচ্ছে অক্সিজেন, এইখানে দিলাম হচ্ছে 8, এইখানে দিলাম 16, এইখানে দিলাম 2। তার মানে কি? এটা মানে হচ্ছে O2, অক্সিজেনের একটা অণু O2। এখন তোমার বললো এইখানে টোটাল কয়টা নিউট্রন আছে, এই জায়গাতে নিউট্রন সংখ্যা কতটা, এইখানে আমাদের নিউট্রন সংখ্যা কতটা, নিউট্রন কয়টা এই জায়গাতে। আমি একটু দেখি আমার এখানে নিউট্রন কয়টা। তো নিউট্রন সংখ্যা কেমনে বের করব? ভাইয়া আমরা সবাই জানি যে এই ভর সংখ্যা থেকে আমি যদি পারমাণবিক সংখ্যাটা বিয়োগ করে দিই তাহলে আমি নিউট্রন সংখ্যা পেয়ে যাই। তো আমার ভর সংখ্যা কত? 16, সেখান থেকে পারমাণবিক সংখ্যা 8 যদি বিয়োগ করে দেই তাইলেই কিন্তু আমি নিউট্রন সংখ্যা পেয়ে যাচ্ছি, তাই না? এখন এখানে কয়টা অক্সিজেন পরমাণু আছে? 2টা। একটা অক্সিজেনের মধ্যে থাকে 8টা নিউট্রন, তাহলে 2টা অক্সিজেনের মধ্যে কত? 16টা নিউট্রন। তো এটাকে কি করতে হবে? গুণ করে দিতে হবে। এই যে এখানে যতটা সংখ্যা থাকবে এই সংখ্যা দিয়ে তুমি কি করবা? গুণ করে দিবা। সংখ্যা দিয়ে কি করে দিবা? গুণ করে দিবা। তুমি যদি গুণ করে দাও তাহলে দেখো এখানে 8 এর কে 2 দ্বারা গুণ করলে আসছে 16, তার মানে এই জায়গাটাতে আমাদের 16টা নিউট্রন আছে। যখন তোমাকে বলে দিলাম O2, তখন কি হবে? O2 বললে এখানে কিন্তু 2টা অক্সিজেন পরমাণু আছে, তো এটাকে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, আচ্ছা এবার আসো খেয়াল করো অ্যানাদার ওয়ান। ধরো তোমাকে আমি বললাম, এটা তোমরা উত্তর দাও, N2 7 14। ওকে, N2 7 14, এটার উত্তর দাও তো তোমরা দেখি। N2 7 14, তোমরা এখান থেকে বলো দেখি আমার এখানে কয়টা নিউট্রন আছে। বাবুরা বলো তো দেখি এখানে টোটাল কয়টা নিউট্রন আছে, বলো, তোমরাই বলো। নাম্বার 1, এটা নাম্বার 2, দিস ওয়ান নাম্বার 3। ওকে, বলো এখানে আমাদের টোটাল নিউট্রন সংখ্যা কাউন্ট করো।
হ্যাঁ, n2 14। তাহলে কি লিখবো আমরা ভাইয়া? খুবই সোজা, খুবই সোজা। দেখো কত হবে, এই দেখো 14 - 7। 14 থেকে 7 বিয়োগ করলে আমি পেয়ে যাচ্ছি আমাদের নিউট্রন সংখ্যা। ঠিক আছে, আচ্ছা এখানে কয়টা নাইট্রোজেন আছে? 2টা। তাই কি করতে হবে? এটাকে 2 দ্বারা গুণ, এটাকে 2 দ্বারা গুণ করে দিব আমরা 2। তাহলে আমাদের কত আসতেছে দেখো তো, আমার এখানে আসতেছে এবার ক্যালকুলেশন করলে 7 × 14, তার মানে n2 তে 14টা নিউট্রন আছে। ঠিক আছে, এগুলা সোজা, এগুলা কানার ভাই অন্ধ পারবা, আমি জানি। তো দেন তোমরা এবার তাহলে এটা করবা, এটা যদি তোমরা পারোই তাহলে তোমরা এইটা উত্তর দাও। হ্যাঁ, এটা উত্তর দাও, দেখি পারো কিনা এটা। ফসফরাস P4 এ P4, তোমাকে কি বললাম ভাইয়া বলো তো? P4। এখন এই P4 এ কয়টা নিউট্রন আছে বলো? এটা হচ্ছে তোমাদের কোশ্চেন। তারপরে কোশ্চেনটা হচ্ছে এরকম, 5 নাম্বার কোশ্চেনটা হচ্ছে S8। 5 নাম্বার কোশ্চেনটা হচ্ছে S8 সালফার হচ্ছে 8টা, S8 এ কয়টা নিউট্রন আছে বলো? তোমরা বলো, তোমরা এবার আমাকে উত্তর দিবা, তোমরা এবার আমাকে উত্তর দিবা যে P4 এ নিউট্রন সংখ্যা কতটা, S8 এ নিউট্রন সংখ্যা কতটা? P4 এ নিউট্রন সংখ্যা কত, S8 এ নিউট্রন সংখ্যা কত? তো আমার এবার কিন্তু পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা দেওয়া নাই, পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা দেওয়া নাই। মোটামুটি এটা তোমরা সবাই জানো যে ফসফরাসের পারমাণবিক সংখ্যা 15। দেখো 1 থেকে 30 যে মৌলগুলো আছে, 1 থেকে 30 মৌলগুলার পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা দুইটা জিনিসই তোমাদের মুখস্থ থাকা লাগবে। 1 থেকে 30 মৌলগুলার পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যা মুখস্থ থাকতে হবে, এটা থাকা ভালো। যদি এটা না থাকে তাহলে কেমিস্ট্রিতে তুমি বারবার প্যারা খাবা। তো প্রথম কাজ হচ্ছে তোমার কেমিস্ট্রির 1 থেকে 30 যে মৌলগুলো আছে এদের পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা মুখস্থ করে ফেলা। ঠিক আছে, ওকে। তো আমি একটু এবার তাহলে একটু উজ্জ্ব করে লিখি। ফসফরাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে 15 আর ভর সংখ্যা হচ্ছে 31। পারমাণবিক সংখ্যা 15, ভর সংখ্যা কত? 31। এটা পরীক্ষায় দেওয়াও থাকতেও পারে, নাও থাকতে পারে। হ্যাঁ, দেওয়া থাকলে তো ভালো, আর না থাকলে আমার এটা জানা থাকা লাগবে। তাহলে আমি এখন দেখো ভর সংখ্যা 31 থেকে আমি যদি পারমাণবিক সংখ্যা 15 বিয়োগ করে দিই তাহলে আমি নিউট্রন সংখ্যা পেয়ে গেছি। সেটা হচ্ছে একটা ফসফরাসের জন্য। কিন্তু আমরা জানি ফসফরাসের মধ্যে পরমাণু আছে কয়টা? 4টা। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এখানে 4 দ্বারা গুণ করে দিতে হবে। ওকে, 4 দ্বারা গুণ করে দিতে হবে। তো তুমি যদি 4 দ্বারা গুণ করে দাও তাহলে এখানে আসতেছে তোমার 16। 16কে দেখো কত আসতেছে আমার এখানে, আমরা একটু দেখি তো। 31 - 15, 16 ইন্টু হচ্ছে 4, 4 16 64। তাহলে এইটাতে আমাদের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 64টা। ঠিক আছে, ইলেকট্রন সংখ্যা সরি নিউট্রন সংখ্যা কত? 64। এখন তোমাকে বললাম S8। তো এই সালফারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 16, সালফারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 16, ভর সংখ্যা হচ্ছে 32। ভর সংখ্যা হচ্ছে 32, এটা জানো তোমরা। তাহলে সালফারের কি লিখবো আমরা? নিউট্রন সংখ্যা 32 মাইনাস হচ্ছে 16 ইন্টু কয়টা সালফার আছে? 8টা সালফার আছে। তাহলে এটাকে আমরা কি করবো? 8 দ্বারা গুণ করে দিব। সো কানার ভাই অন্ধ পারবা, কানার ভাই অন্ধ পারবা। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে উত্তর শেষ। তাহলে এখানে আসতেছে 16 ইন্টু 8, তাহলে 128। কত আসতেছে বলো তো ভাইরা? 128, 128, 128টি। তাহলে আমরা দেখো এরকম আমাদের কোনো মৌল যদি দিয়ে দেয়, সেই মৌলের মধ্যে আমাদের কয়টি নিউট্রন আছে আমরা কিন্তু খুব ইজিলি এখন বের করে ফেলতে পারি। হ্যাঁ, এবং খুবই বিখ্যাত একটা প্রশ্ন আছে। বিখ্যাত প্রশ্নটা হচ্ছে এরকম যে 10টি P4 এ কতটি নিউট্রন থাকে? 10টি P4 অণুতে মোট কতটি নিউট্রন আছে? বলো, এর উত্তর দাও দেখি। 10টি P4 অণুতে মোট কতটি নিউট্রন আছে? বের করো। 10টি P4 অণুতে মোট কতগুলা নিউট্রন আছে দেখি বের করতে পারি কিনা। এখন P4 বলছে, তো এই P4 এ আমাদের নিউট্রন সংখ্যা কত বলো? P4 এর মধ্যে আমরা জানি 31 হচ্ছে পারমাণবিক সংখ্যা, মাইনাস 15 হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা, সরি 31 হচ্ছে ভর সংখ্যা, 15 হচ্ছে প্রোটন সংখ্যা। এরকম কয়টা আছে? 4টা। একটা ফসফরাসের মধ্যে 4টা আছে। তাহলে আমরা কি করব? এটাকে 4 দ্বারা গুণ করে দিব।
তাই না, 4 দ্বারা গুণ, এটা আমরা মোটামুটি জানি। এটা হলো একটা P4 অণুতে। তো এরকম কয়টা বলছে, 10টা। তাহলে এটাকে কি করতে হবে, আবার ফার্দার 10 দ্বারা গুণ করতে হবে। এটাকে ফার্দার কি করতে হবে, 10 দ্বারা গুণ করতে হবে। তো এটাকে 10 দ্বারা গুণ করলে আমাদের অ্যান্সার আসবে, আগে ছিল 64 আর এখন আসবে 10 দ্বারা গুণ করলে কত আসে দেখো তো, আসবে 640, 640টি। তো এই কোশ্চেনগুলো, এই টাইপের কোশ্চেন আমাদের প্রচুর ইউনিভার্সিটিতে আসে, আমাদের বুয়েটে আসে, আমাদের ঢাকা ভার্সিটিতে আসে, এই ধরনের কোশ্চেন আসে। আমরা একটু পরেই আমাদের বিগত বছরে আসা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করব। সো তখন তোমরা বুঝতে পারবা যে কি কি টাইপের প্রশ্ন আসে। শুনো, প্রতিটা টপিক, যেই টপিক যখন পড়বো, হ্যাঁ, যেই টপিকটা যখন পড়বো তখন ওই টপিকের বিগত বছরের সকল প্রশ্ন সলভ করে ফেলবো ক্লাসের মধ্যে। যেই টপিক যখন পড়বো ওই টপিকের বিগত বছরের প্রশ্নগুলো ক্লাসে সলভ করে ফেলবো। যেমন আমি তোমাদের একটা প্রশ্ন সলভ করাবো না, তোমরা নিজেরা সলভ করবা, ঠিক আছে? আমরা যখন বুয়েটের প্রশ্ন দেখবো, যখন ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলো দেখাবো, আমি সলভ করবো না, তোমরা করবা। প্রতিটা টপিক তোমাদেরকে ভাইয়া এভাবেই পড়াবো। একটা টপিক আমি পড়াবো, পড়ানোর পর আস্তে আস্তে ওই টপিকের উপর তোমাদের ঢাকা ভার্সিটিতে, বোর্ডে, বুয়েটে যেসব প্রশ্ন আসছে সেগুলো দেখাবো এবং সেগুলো তোমরা নিজেরা সলভ করবা। ওকে, তো আজকে থেকে অ্যাকচুয়ালি তোমাদের বলা যায় যে মেইন ক্লাস শুরু হইলো, মানে গুণগত রসায়নের। এর আগের 2 দিন তো ভাইয়া বেসিক জিনিসপাতি আলোচনা করছি, মেইন ক্লাস আজকে থেকে শুরু। এবং আজকে থেকে প্রতিটা ক্লাসের মধ্যেই তুমি দেখবা চমৎকার চমৎকার সব ইন্টারেস্টিং টপিক, ইন্টারেস্টিং জিনিস, ঠিক আছে? তো চলো এবার আমি তোমাদেরকে আবার আরো কয়েকটা এরা হোমওয়ার্ক দিয়ে দিই। হ্যাঁ, হোমওয়ার্ক দিয়ে দিই 1 2 3 4 5। তোমরা নিজেরা বের করবা। হ্যাঁ, ধরো তোমাকে আমি বললাম এবার সালফেট আয়নের নিউট্রন সংখ্যা কত, তারপরে তোমাকে দিলাম কার্বনেটে নিউট্রন সংখ্যা কত, তারপরে তোমাকে দিলাম হচ্ছে আমি অ্যামোনিয়ামে নিউট্রন সংখ্যা কত, তারপরে তোমাকে দিলাম থায়োসালফেটে কত, আর তারপরে দিলাম টেট্রাথায়োনেটে কত। এগুলার নিউট্রন সংখ্যা হিসাব করবা, এগুলার নিউট্রন সংখ্যা হিসাব করবা, ঠিক আছে? চলো আমি একটা করাই দিব, বাকিগুলো তোমরা করবা। লেটস ডু ইট। তো আমরা নিউট্রন সংখ্যা কেমনে ক্যালকুলেট করব, দেখো এই দেখো এখানে আছে S4 সালফেট আয়ন। সালফেট আয়নে নিউট্রন সংখ্যা কেমনে হিসাব করবা ভাইয়া? দেখো সালফারে কয়টা নিউট্রন আছে বলো দেখি, একটা একটা করে। সালফারে কয়টা নিউট্রন আছে? সালফার আমরা জানি সালফারের মধ্যে, এই যে দেখো সালফারের মধ্যে কি থাকে, যে পারমাণবিক সংখ্যা 16, ভর সংখ্যা হচ্ছে 32। তাহলে একটা সালফার আছে, দেখো এখানে একটা সালফার আছে। তাহলে সালফারের জন্য আমাদের কত বলো তো? 16। সালফারের নিউট্রন সংখ্যা হচ্ছে আমাদের 16, যেটা আমরা অলরেডি বের করে ফেলছি। সালফারের নিউট্রন সংখ্যা হচ্ছে 16 যোগ অক্সিজেন। সালফারের নিউট্রন সংখ্যা হচ্ছে 16 যোগ হচ্ছে অক্সিজেন। এখন অক্সিজেনে কয়টা নিউট্রন আছে? 8টা। এরকম কয়টা অক্সিজেন আছে? 4টা। তাহলে অক্সিজেনের নিউট্রন সংখ্যা হচ্ছে 4, 8 × 4, ঠিক আছে? তাহলে দেখো কি বলছি, সালফারের নিউট্রন সংখ্যা হচ্ছে তোমাদের 16টা, অক্সিজেনের নিউট্রন সংখ্যা হচ্ছে 8টা। এরকম কয়টা অক্সিজেন আছে? 4টা। এবার তোমরা আমাকে বলবা, এখন তোমরা বলবা ভাই -2 আছে, -2 থাকলে জানি কি করে? এই ভাইয়া বলো, এখানে -2 আছে, মাইনাস থাকলে জানি কি করে? কি করে ভাইয়া বলো তো? প্লাস করে। তাহলে কত হবে? +2। তাহলে কত হবে দেখো তো? 4 আর 32 আর 16 48 আর 2 কত? 50। আশা করি সবাই বুঝতে পারছো, যাদের অ্যান্সার, যাদের উত্তর 50 হয়েছে তাদের প্রত্যেকেই আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? তাহলে সালফারের নিউট্রন হচ্ছে 16টা, অক্সিজেনের নিউট্রন হচ্ছে 8 × 4, তার মানে কত? 32টা। আর দেখো -2 আছে, -2 থাকলে কি করতে হয়? +2। এই যে +2 করে দিছি, আসছে কত? 50টা। বুঝতে পারছো? যারা 50 হয়েছে তাদেরটা হয়েছে। গুড, ভেরি গুড। গুলি কথাকার, শুয়োরের দল। এখানে নাকি 2 দিয়ে গুণ হইব, গর্ধব গুলি কথাকার। এখানে কোনো 2 যোগ হবে না, কেন ভাই? দেখ -2 +2 এগুলো কি? এগুলো ইলেকট্রন চার্জ। এগুলো হচ্ছে যখন তুমি ইলেকট্রন সংখ্যা হিসাব করবা, তখন তোমাদের দেখাইছিলাম যে মাইনাস ক্যাটায়ন প্লাস অ্যানায়ন, এটা শুধুমাত্র ইলেকট্রনের জন্য। নিউট্রন তো চার্জবিহীন জিনিস, নিউট্রনের সাথে আবার চার্জের সম্পর্ক থেকে আসলো। তার মানে তুমি তখনই এই -2 + 2
কাউন্ট করবা। কখন কাউন্ট করবা? যখন শুধু কেবল ইলেকট্রন সংখ্যা হিসাব করবা, যখন তুমি কেবল শুধু ইলেকট্রন সংখ্যা হিসাব করবা। বুঝতে পারছো? তাহলে কত হবে? কত হবে বলো? 48। কোনো +2 -2 এবার আর হবে না, বিকজ তুমি এখন নিউট্রন সংখ্যা বের করতেছ। ঠিক আছে, বুঝতে পারছো? তো মাত্র গরু, শুয়োর, ছাগল এগুলো গালি শোনা তোমাদের শুরু হইলো। ওয়েলকাম এভরিওয়ান আমার ক্লাসে। তো আস্তে আস্তে ইউজ টু হয়ে যাবা, কোনো প্যারা নাই। আর এটা তোমরা সবাই কেউ রাগ করো না, এটা হচ্ছে একটা ভালোবাসার গালি। ঠিক আছে, ভাইয়া হচ্ছে এটা আদর করে তোমাদেরকে ডাকি। হ্যাঁ, তোমরা যারা ভুল করো, ভুল করলে ভাই আদর করে তোমাদেরকে একটু ডাকি আর কি। এটা একটা ভালোবাসার বই প্রকাশ, প্যারা নিও না আবার। আচ্ছা, তো বাকিগুলো এবার তোমরা নিজেরা করবা। ঠিক আছে, বাকিগুলো তোমরা নিজেরা করবা, এগুলো তোমরা নিজেরা করো। যেমন এইখানে নাইট্রোজেনের ক্ষেত্রে আমাদের নিউট্রন সংখ্যা কত বলো? নাইট্রোজেনে নিউট্রন কয়টা আছে? নাইট্রোজেনে নিউট্রন কয়টা আছে? নাইট্রোজেনে নিউট্রন আছে 7টা। ওকে, বলো তো ভাইয়া হাইড্রোজেনে নিউট্রন কয়টা? এটা বের করো, অ্যামোনিয়াম আয়নটা বের করো। ঠিক আছে, বলো অ্যামোনিয়াটা বের করো দেখি। এই দেখো নাইট্রোজেনের হচ্ছে 7টা, তাহলে হাইড্রোজেনের নিউট্রন কয়টা? হাইড্রোজেনের নিউট্রন কয়টা তোমরা সবাই জানো? একটা। তাহলে 1 ইন্টু হচ্ছে 4। এইবার দেখো এখানে প্লাস আছে। এই বলো ভাইয়ারা, প্লাস কি কাউন্ট করব? প্লাস কি কাউন্ট করব? এবার তোমরা বলো কাউন্ট করব না। তাহলে কত আসছে? 4 আর 7 কত আসছে? 11। কত আসছে? 11। ভেরি গুড, ওই যে আরেকজন উত্তর দিছে 11। তোদেরকে টোপে ফেলাই আর তোরা হচ্ছে টোপে পাড়া দেশ। গাধাগুলি কোথাকার, গাধাগুলি কোথাকার, শুয়োরের দলগুলি কোথাকার। দেখ এইখানে হাইড্রোজেনের নিউট্রন সংখ্যা কত? হাইড্রোজেনের নিউট্রন সংখ্যা 0। 0 ইন্টু 4 0। তাহলে আলটিমেটলি অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 7। অ্যান্সার হবে 7। হাইড্রোজেনে কোনো নিউট্রন নাই, হাইড্রোজেনের নিউট্রন নাই। হাইড্রোজেনের ভর সংখ্যা হচ্ছে 1, প্রোটন সংখ্যা হচ্ছে 1। তাহলে নিউট্রন সংখ্যা কত হবে? 1 - 1 = 0। হাইড্রোজেনের কোনো নিউট্রন নাই। নিউট্রন বিহীন একমাত্র পরমাণু হচ্ছে হাইড্রোজেন। নিউট্রন বিহীন একমাত্র পরমাণু হচ্ছে হাইড্রোজেন। ঠিক আছে, ওই যে আরে বাবা 11 কয়েকজনই 11 বলছে। শিওর। আচ্ছা, বুঝছো? বুঝতে পারছো আমরা কিভাবে নিউট্রন সংখ্যা বের করতে পারবো? সো লেটস ডু ইট। এগুলো তোমরা নিজেরা করবা। ঠিক আছে, এই জিনিসগুলা তোমরা নিজেরা করবা। আশা করি তোমরা সবাই পারবা। আমি আর না দেখাইলাম তোমাদের এখানে, তোমরা ট্রাই করো। টেট্রাথায়োনেট দেখাইলাম, থায়োসালফেট। থায়োসালফেটের জায়গায় এটা মনে করো PO4 দিয়ে দিই, একটা ডিফারেন্ট কিছু দেই। PO4 3-। ওকে, PO4 3-। এটা তোমরা কইরো। ফসফেট আয়ন, এই আয়নটার নাম কি? ফসফেট আয়ন। যারা জানো না আর কি তাদের জন্য লিখে দিচ্ছি, এটাকে আমরা বলি ফসফেট। এগুলো খুবই কমন বিখ্যাত যৌগমূলক আর কি, এটাকে আমরা বলবো ফসফেট আয়ন। আমাদের নিউট্রন সংখ্যা গেল, বাকিগুলো আমাদের HW। দিস ওয়ান, এটা আমাদের একটা HW, তুমি নিজে করবা। এটা HW তুমি নিজে করবা। টেট্রাথায়োনেট HW তুমি নিজে করবা। তাহলে আমরা কিভাবে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সংখ্যা বের করতে হয় জেনে গেলাম। এবার আমরা এখান থেকে আসে আমাদের কিছু MCQ সলভ করব। তো দেখো তোমাকে বলছে, এইটা আসছে ঢাকা ইউনিভার্সিটিতে 14-15 সালে, 2014-15 সেশনে আসছে। বলছে থায়োসালফেট মানে H2O3- আয়নে সর্বমোট যোজন ইলেকট্রনের সংখ্যা কত? খেয়াল করো, কার সংখ্যা বের করতে বলছে? যোজন ইলেকট্রন সংখ্যা। আমার কি এখন করাই দিতে হবে? যোজন ইলেকট্রন বের করতে বলছে কিন্তু, খেয়াল করো। হ্যাঁ, যোজন ইলেকট্রনের সংখ্যা, নরমাল ইলেকট্রন না, যোজন ইলেকট্রন। ঢাকা ইউনিভার্সিটিতে 14-15 সেশনে আসছে। সবাই একটু উত্তর করে দিব, সবাই একটু উত্তর করে দিব ভাইয়ারা, ফার্স্ট তাড়াতাড়ি। উত্তরটা কত? 28টা, 30টা, 32টা, 34টা? 28টা নাকি 30টা নাকি 32টা নাকি 34টা? ওকে, কোথায় আমাদের যোজন ইলেকট্রনের সংখ্যা কতটা? সবাই উত্তর করে দিবে। ভেরি গুড। সৌমিত্র, সৌমিত্র প্রথম দিন বলছিল ক্লাসে কিছু বুঝতেছে না, প্রথম দিন আমার মনে আছে। এই সৌমিত্র দেখবা, আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলে দিলাম, ও বুয়েটে চান্স পাবে। ওর যদি ঢাকা ভার্সিটি টার্গেট থাকে, ও ঢাকা ভার্সিটিতেও চান্স পাবে। ঠিক আছে, জাস্ট লেগে থাকতে হবে। ও প্রথম দিন বলছিল কিছু বুঝে নাই, আমি ও ক্লাসের মধ্যে বলছিল, ও ওকেও দেখাবো যে ও চান্স পাইছে ইনশাল্লাহ। ঠিক আছে, তোমরা যখন অ্যাডমিশন দিবা তখন দেখাবো যে এই ছেলেটাও চান্স পাইছে। ওকে, কারণ আমরা ট্রান্সফরমেশন দেখবো, পরে দিয়ে আমরা একটা ট্রান্সফরমেশন ভিডিও বানাবো ইনশাল্লাহ একদিন। প্রথম ক্লাসে বুঝি নাই থেকে লাস্টের ক্লাসে সব বুঝি। 32 ইনশাল্লাহ। বাকি সবাই এই কোর্সে যারা আসো তোমাদেরকে বলে দিচ্ছি, জীবনে কোনোদিন কোনো জায়গায় কেমিস্ট্রিতে আটকাবা না, কোথাও না, কোথাও কোনোদিন কেমিস্ট্রিতে আটকাবা না। ঠিক আছে, ওকে চলো ইনশাল্লাহ।
আসো, সবাই চান্স পাবে এখানে, যারা আছিস সবাই চান্স পাবি। তাহলে সৌমিত্র টার্গেট মেডিকেল, তাহলে তুই মেডিকেলেই চান্স পাবি, যা ডিএমসি হবে তোর। ওকে, চান্স পেলে সবার আগে আমার সাথে দেখা করবি। আসো এরপরেরটা আসো, বলছে এই যে ফসফরাস 1531-এর 15টি অণুর মধ্যে কয়টি নিউট্রন আছে বলো। দেখো ঢাকা ইউনিভার্সিটিতে 10-11 সালে আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে 15-16 সালে আসছে। করো দেখি, করো তাড়াতাড়ি করো। ফসফরাস 1531-এর 15টি অণুর মধ্যে কয়টি নিউট্রন আছে? কয়টি নিউট্রন আছে? উত্তর করে দাও। আমি করাবো না, আমি করাবো না তোমাদের। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ফসফরাস 1531-এর এর 15টি অণুর মধ্যে কতটি 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 নিউট্রন আছে? কতটি নিউট্রন আছে? ঠিক আছে, কতটি নিউট্রন আছে এই জায়গায়? কত বলো তো দেখি, অ্যান্সার কত হবে? 240। দেখো এই যে ফসফরাস বলছে, হ্যাঁ দেখো ফসফরাস মানে কি জানো? ফসফরাস মানে হচ্ছে বাই ডিফল্ট P4। এটা মানে হচ্ছে বাই ডিফল্ট P4। যখন তোমাকে অণু বলে দিছে, ফসফরাসের অণু, বুঝছো? তোমাকে বলছে ফসফরাস 1531-এর 15টি অণুর মধ্যে, যখন ফসফরাসের অণু বলে, ফসফরাসের অণু মানে হচ্ছে P4। যেমন তোমাকে যদি বলি হাইড্রোজেন হচ্ছে পরমাণু, হাইড্রোজেনের অণু কি বলো? হাইড্রোজেনের অণু কি? যদি তোমাকে বলি হাইড্রোজেনের অণু, অণু কোনটা? H2। দেখো অক্সিজেন হচ্ছে পরমাণু, অক্সিজেনের অণু কোনটা বলো তো? অণু হচ্ছে O2। O2, তাই না? তাই না? আচ্ছা দেখো নাইট্রোজেন হচ্ছে পরমাণু, নাইট্রোজেনের অণু কোনটা তোমরা সবাই জানো, দেখো অণু হচ্ছে N2। ঠিক সিমিলারলি ফসফরাস হচ্ছে পরমাণু, যখনই বলবে ফসফরাসের অণু, ফসফরাসের অণু মানে হচ্ছে P4। P4, বুঝতে পারছো? ফসফরাসের অণু মানে P4। যদি তোমাকে কখনো বলে সালফারের অণু, সালফারের অণু মানে অ্যাসিড, সালফারের অণু মানে অ্যাসিড। এই দুইটা একটু ব্যতিক্রম, বাকি সবগুলোর অণুই আসলে দুইটা করে থাকে। যেমন বলি তোমার যদি বলি ক্লোরিনের অণু, ক্লোরিনের অণু, হ্যাঁ ক্লোরিন ক্লোরিন একটা পরমাণু, এটার অণুটা কি হবে? ক্লোরিনের অণু হচ্ছে Cl2। সবগুলাই দ্বিপরমাণুক হয়, বাকি সবগুলাই দ্বিপরমাণুক হয়। কিন্তু ফসফরাস একটা পরমাণু, ফসফরাসের অণু বললে এটা হয় P4, সালফারের অণু বললে এটা হয় S8। এই দুইটা একটু ব্যতিক্রম, এই জন্য এই দুইটা থেকে মোস্টলি পরীক্ষায় প্রশ্ন আসে। এখন তোমাকে প্রশ্ন বলে দিছে ফসফরাসের 15টি অণুর মধ্যে, যেহেতু অণু বলে দিছে তার মানে এইটা, তো এইটাকে তুমি যদি এবার গুণ করো তাহলে 960 আসবে। ঠিক আছে, 15 দিয়ে গুণ করলে কত আসবে? 960। 960 960। ক্লিয়ার? এইটা একটু মাথায় রাখবা সবাই, হ্যাঁ। যদি বলতো সালফারের অণু, সালফারের অণু বললেও কিন্তু আমরা কি করতাম? অ্যাসিড লিখতাম। এবার বলছে কি বলছে দেখো, একটি পরমাণুর নিট আধান +1, এর 18টি ইলেকট্রন এবং 20টি নিউট্রন আছে, এর প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা বের করতে বলছে। তা আমার কাছে একটা পরমাণু আছে, বুঝো, ধরো X নামক একটা পরমাণু, সেই 15টার বলছে একটি পরমাণুর নিট আধান +1, নিট আধান হচ্ছে +1, এবং বলছে এর 18টি ইলেকট্রন আছে, 18টি ইলেকট্রন আছে। ওকে, এখন আমরা কি জানি? আমরা জানি ইলেকট্রন সংখ্যা, কোনো একটা আধানের ইলেকট্রন সংখ্যা ইকুয়াল টু কি জানো তুমি বলো তো? প্রোটন সংখ্যা মাইনাস ক্যাটায়ন, মাইনাস ক্যাটায়ন প্লাস কত? অ্যানায়ন। মাইনাস ক্যাটায়ন প্লাস কত? অ্যানায়ন। ঠিক আছে, প্লাস অ্যানায়ন, মাইনাস ক্যাটায়ন প্লাস অ্যানায়ন। তাহলে কোনো একটা পরমাণুর ইলেকট্রন সংখ্যা হচ্ছে জেড মাইনাস ক্যাটায়ন প্লাস, এটা হচ্ছে আমাদের সূত্র। এখন এটা তো খুব সোজা, এই জন্য তোমরা হয়তো অনেকেই উত্তর করে ফেলছো, আমি জানি অনেকে উত্তর করে ফেলবা, বাট তারপরেও আমি তোমাদের একটু ক্যালকুলেশন করে কেমনে বের করা যায় সেটা দেখাচ্ছি। তো প্রশ্নে বলে দিচ্ছে এই আধানটাতে, এই আয়নটাতে 18টা ইলেকট্রন আছে, তো আমার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 18। এখন আমরা কি জানি? জেড। এখন আমার এখানে কি আছে? বলছে +1, আধানের মান হচ্ছে +1, তাহলে আমি লিখতে পারি -1। যেহেতু অ্যানায়ন নাই তাহলে এটা হচ্ছে 0, তো এটা লেখার দরকার নাই। ওকে, ক্যাটায়ন থাকলে হবে মাইনাস ক্যাটায়ন। আমাকে বলে দিচ্ছে যে আমার এটা হচ্ছে পরমাণু নিট আধান +1,
তাহলে জেড মাইনাস ওয়ান, তাহলে এখান থেকে দেখো তো আমাদের জেড ইকুয়াল টু কত আসতেছে, 18 প্লাস ওয়ান, 18 প্লাস ওয়ান মানে আসতেছে 19। তার মানে যোগটাতে প্রোটন সংখ্যা কত, প্রোটন সংখ্যা হচ্ছে আমাদের 19, এও 19 বিও 19, তাহলে এ আর বি দুইটাই উত্তর। ঠিক আছে, এ আর বি দুইটাই উত্তর। আমার মনে হয় না, আমার মনে হয় 18 ছিল, এ ছিল 18, বুঝছো? উত্তর এখানে একটু ভুল আছে আমার ধারণা, টাইপিং এরর হয়ে থাকতে পারে। এ ছিল আই গেস 18, এ ছিল 18, বি হচ্ছে 19, 18 19 20 21, হ্যাঁ ওকে। আচ্ছা, তাহলে কোন একটা পরমাণুর নিট আধান, নিট আধান মানে হচ্ছে এই জায়গায় কয়টা চার্জ আছে, এই যে কোণার মধ্যে উপরের কোণায় কয়টা চার্জ থাকে, এটা কি বলা হয়, নিট আধান, নেট চার্জ। ওকে, নেট চার্জ। তো চলো আমরা তারপরটাতে যাই। কোন ক্ষেত্রে, ঢাকা ইউনিভার্সিটিতে, এর আগেরটা কই আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে না, হ্যাঁ ডিউতে 9 আসছে। তারপরটা, কোন ক্ষেত্রে প্রতীক দ্বারা নির্দেশিত পরমাণুর গঠন সঠিকভাবে বর্ণনা করা হয় নাই, হ্যাঁ সঠিকভাবে বর্ণনা করে নাই কোন জায়গাতে। তো এটাও ঢাকা ইউনিভার্সিটিতে আসছে 1999 সালে, 2000 সালে। মানে আমি কিন্তু বিগত বছর একদম 25 বছরের যত প্রশ্ন আছে সব সলভ করাই দিব তোমাদের। হ্যাঁ, বিগত 25 বছরের ঢাকা ভার্সিটিতে যত প্রশ্ন আসছে, বুয়েটে যত প্রশ্ন আসছে, তারপর আমাদের একাডেমিক্সে যত প্রশ্ন আসছে সব সলভ করাই দিব। ওকে, বলছে 11, তাহলে 11টা প্রোটন আছে, 12টা নিউট্রন আছে, 11টা ইলেকট্রন আছে, এটা সঠিক। 13টা প্রোটন আছে, তারপরে হচ্ছে 13টা ইলেকট্রন আছে এবং 14টা নিউট্রন আছে, এটাও সঠিক। 6টা প্রোটন আছে, 6টা ইলেকট্রন আছে, 7টা নিউট্রন আছে, এটাও সঠিক। 9টা প্রোটন আছে, 9টা ইলেকট্রন আছে এবং 10টা হচ্ছে নিউট্রন, বাট বলছে 9টা নিউট্রন। তার মানে এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, মানে এটাতে ভুল আছে, এই যে এখানে ভুল আছে, ডি, ডি হবে উত্তর। ভেরি গুড, তোমরা সবাই সঠিক উত্তর দিচ্ছ, ওয়াও, অস্থির পোলাপান সব, বস। চলো তারপরেরটা, স্ট্রনশিয়াম 3888 নিউক্লিয়াসে নিচের কোন মৌল কণিকাগুলা বিদ্যমান। ঠিক আছে, স্ট্রনশিয়ামের এই 3888, তার মানে আমি বলতে পারি 38টা হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা, আর নিউট্রন সংখ্যা কত, 50টা। ঠিক আছে, আমার এখানে 50টি নিউট্রন, 38টি প্রোটন, এটার উত্তর হবে ডি। 38টা প্রোটন, 50টা আছে নিউট্রন। ঠিক আছে, চলো তারপরটাতে যাই। নিম্নের কোনটিতে নিউট্রনের তুলনায় বেশি ইলেকট্রন আছে? এটা বুয়েটে আসছে, খেয়াল করো, এটা বুয়েটে আসছে 10-11 সালে, 2010-11তে এটা বুয়েটে আসছে। নিচের কোনটিতে নিউট্রনের তুলনায় বেশি ইলেকট্রন আছে? নিউট্রনের তুলনায় বেশি ইলেকট্রন আছে। ওকে, তো আমরা তার মানে এখন এইটার নিউট্রন বের করতে হবে, ইলেকট্রন বের করতে হবে। দেখো এটাতে ইলেকট্রন কয়টা আছে, এটাতে আমাদের ইলেকট্রন আছে হচ্ছে 10টা, এবং নিউট্রন কয়টা আছে ভাই এখানে, নিউট্রন হচ্ছে 27, আর হচ্ছে 13, 14টা। ওকে, 27 আর 13, 14টা। কার্বন দেখো, কার্বন এটাতে কিছুই দেওয়া নাই, তাহলে কার্বনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6টা, কার্বনের নিউট্রন সংখ্যা হচ্ছে 6টা। অক্সিজেন 2 অক্সিজেন 2 দেখো আমাদের ইলেকট্রন কয়টা, অক্সিজেন 2 খেয়াল করো, অক্সিজেন 2 ইলেকট্রন হচ্ছে 10টা, এবং নিউট্রন কয়টা, নিউট্রন হচ্ছে 8টা, পারমাণবিক সংখ্যা 8, ইলেকট্রন 10টা, নিউট্রন হচ্ছে 8টা। ফ্লোরিন, ফ্লোরিনে আমাদের দেখো, ফ্লোরিনে আমাদের ইলেকট্রন কয়টা, ইলেকট্রন আমরা জানি ফ্লোরিনে ইলেকট্রন হচ্ছে 9টা, ফ্লোরিনে নিউট্রন কয়টা, নিউট্রন হচ্ছে আমাদের 10টা। ঠিক আছে, নিউট্রন হচ্ছে 10টা। তো বলছে নিচের কোনটিতে নিউট্রনের তুলনায় বেশি ইলেকট্রন আছে? তো কোনটাতে নিউট্রনের তুলনায় বেশি ইলেকট্রন আছে? দেখো ইলেকট্রন 10টা, নিউট্রন 8টা, ইলেকট্রন 9টা, নিউট্রন 10টা, সমান সমান। এখানে ইলেকট্রনের থেকে নিউট্রন সংখ্যা বেশি, কোথায় নিউট্রনের থেকে ইলেকট্রন সংখ্যা বেশি? O2, O2 মাইনাস, এই O2 মাইনাসে আমাদের ওই যে, ভেরি গুড, সবাই সঠিক উত্তর দিচ্ছে, মাশাআল্লাহ, গুড। দেখো বুয়েট ভর্তি পরীক্ষাতে আসছে 10-11 সালে, দেখছো, দেখছো তোমরা নিজেরা উত্তর করতেছো, আমার করেও দেওয়া লাগতেছে না, আমার করেও দেওয়া লাগতেছে না। গুড, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুপার ডুপার পোলাপান, অস্থির, অস্থির অস্থির পোলাপান সব, অস্থির অস্থির পোলাপান সব। ওকে, চলো, তো আমরা 10টা বাজে, তো আমরা আমাদের ক্লাসটা এখানেই শেষ করে দিব। আইসো সম্পর্কিত রাশিমালা, এটা আমরা আমাদের নেক্সট ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা আইসো সম্পর্কিত রাশিমালা নিয়ে আলোচনা করব। নেক্সট ক্লাসে আমরা তেজস্ক্রিয়তা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দুইটা টপিক পড়বো, আইসো এবং তেজস্ক্রিয়তা, আলফা বিটা গামা কণা, এগুলা গেলে কি হয়। আমরা নেক্সট দিনও আমাদের বিগত বছরে বুয়েট ভর্তি পরীক্ষাতে আসা প্রশ্নগুলো দেখবো, সিকেরোয়েটে আসা প্রশ্নগুলো দেখবো, সব সলভ করে ফেলবো ইনশাল্লাহ।
আমি করাবো না, তোমরাই করবা, ঠিক আছে? তো আজকের মতো ক্লাস এতটুকুই, এবং আগামী দিন আরো নতুন নতুন জিনিস শিখবা, আরো মজা পাবা, ঠিক আছে? নেক্সট যতদিন থেকে ক্লাস করতে থাকবা, প্রতিদিনই দেখবা তুমি অনেক ইন্টারেস্টিং জিনিস শিখতেছো, মজা করে শিখতেছো, এবং কখনোই তোমার কোনোদিন ক্লাসে মনে হবে না একটা টপিক তুমি বুঝো নাই, ঠিক আছে? কোনো টপিক তুমি বুঝো না, এটা কখনোই মনে হবে না। প্রতিদিনই দেখবা ক্লাসের পড়া ক্লাসে শেষ হয়ে গেছে, ক্লাসের পড়া ক্লাসে শেষ হয়ে যাবে, ক্লাসই ম্যাক্সিমাম প্র্যাকটিস করানো হয়ে যাবে, ঠিক আছে? বেশি বেশি করে ক্লাস নোটটা ফলো করবা এবং রিভিশন দিবা। ওকে, তো আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, বিদায়। দেখা হবে পরবর্তী ক্লাসে, অর্থাৎ নেক্সট সোমবার, এবং আই হোপফুলি তোমাদের ওই দিনের ক্লাসটাও মজা লাগবে। তো সবাই রেগুলার ক্লাস করবা, ফ্রেন্ডদেরকে ক্লাস করতে বলবা, এবং তোমার যত ফ্রেন্ডরা আছে সবাই নিয়ে দল বলে সাইকেল ওয়ানে সবাই ভর্তি করাই দিবা। জীবনে কেউ একবার সাইকেল ওয়ানে ভর্তি হইলে সে আর কেমিস্ট্রি আমাদের ছাড়া বাইরে হইতে পারবে না, কারণ বাংলাদেশের বেস্ট কেমিস্ট্রি প্যানেলটা হচ্ছে এটা। এটা শুধু আমরা না, তোমরা তোমাদের সিনিয়রদের কাছ থেকে শুনিয়ে আসছো, তাই না? যত দিন যাবে তত দেখবা আমাদের এখানে স্টুডেন্ট নাম্বার বাড়তেছে, যত দিন যাবে তত দেখবে স্টুডেন্ট নাম্বার এখানে বেশি যুক্ত হচ্ছে। এখন অন্যান্য অনেক প্ল্যাটফর্মে থাকবে, অনেক স্যারের কাছে পড়বে, দিন শেষে দেখবা সেই আবার সব আইসা বন্দি বাসালাতে হুমড়ি খেয়ে পড়বে, সব আসবে দেখবা এখানে এসে ভর্তি হচ্ছে কেমিস্ট্রিতে, ঠিক আছে? তো ফ্রেন্ডরা যারা আছে ওদেরকে বলো এখনই সবাইকে যুক্ত হতে বলে দাও। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবা, দেখা হচ্ছে নেক্সট উইক, সরি নেক্সট ক্লাসে। টাটা, বাই বাই।